বিমান ঘাঁটিতে হাঙ্গামা হোক, হামলা, এই সমস্ত ক্ষেত্রেই নির্দিষ্ট ভারতের সরকারের পক্ষ থেকে কিছু তথ্য পাকিস্তানকে দেওয়া হয়েছে। পাকিস্তান এই তথ্যগুলো একমাত্র পাঠানকোটের ঘটনাটাতে একটা যৌথ তদন্ত হয়েছিল। কয়েক লাখ সেনা গোটা কাশ্মীর জুড়ে আছে, কিন্তু পহেলগাঁওতে ওরকম কয়েক লক্ষ সেনা আছে এরকম ঠিক ঘটনা। পাঠানকোট তো বিমান ঘাঁটি ছিল, তো বিমান ঘাঁটির মধ্যে ঢুকে কি করে করবে? ভারতের পক্ষ থেকে প্রাথমিক কিছু তদন্ত রিপোর্ট আছে। আর আপনারা জানেন অনেকেই যে কাশ্মীরের বিষয়ে কাশ্মীরের একদল, যাদেরকে ভারতীয় আমরা জঙ্গি বা জেহাদি বলে থাকি, তারা কাশ্মীরের তথাকথিত একটা স্বাধীনতার দাবিতে তারা সন্ত্রাসবাদী কার্যকলাপ চালায় এবং এর একটা ধারাবাহিকতা আছে। এবং বিশেষ করে যেভাবে ধরুন হত্যাকাণ্ড ঘটনা হয়েছে, মোডাস অপারেন্ডিটা, যে বেছে বেছে ধর্মীয় পরিচয়, যদিও তার মধ্যে মুসলিম সম্প্রদায়ের একজন মারা গিয়েছেন, এটা ঘটনা, তিনি তিনি ঘোড়া চালাতেন, সেখানে পর্যটকদের নিয়ে যেতেন ঘোড়ায় চাপিয়ে। তিনি চেষ্টা করেছিলেন এই জঙ্গিদের আটকাতে, ফলে তাকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়, ফলে একজন মুসলিমও নিহত হয়েছে। আর তারা যে উক্তিগুলো করেছেন যেখানে, যে মোদিকে গিয়ে বলো, মোদিকে জানাও, মানে এই ধরনের যে উক্তিগুলো সাধারণত আমরা আগে কখনো শুনিনি। এইভাবে জঙ্গিরা আগেও অতীতে আক্রমণ করেছে, ধরুন টুরিস্ট স্পটে কখনো আক্রমণ হয়নি। এই টুরিস্ট স্পটের আক্রমণটা একটু চিন্তাজনক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং ভারতের যে সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা, তারা যেটাকে ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি বলা হয়, তারাই তদন্তের দায়িত্ব তুলে নিয়েছেন এবং লজিক্যাল কনক্লুশনে আশা করি তারা পৌঁছবেন। এই অতীতেও যতগুলি ঘটনা ঘটেছিল, যে ঘটনাগুলো সম্পর্কে ভারত সরকার দাবি করে যে তারা অন্তত লেটার রোগেটারি এরকম 20টা পাঠানো হয়েছিল। লেটার রোগেটারি অর্থাৎ যে জঙ্গিদের নাম ধাম পরিচয় দিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পাকিস্তানকে বলা হয়েছিল। সেই ধরুন পুলওয়ামায় ঘটে থাকুক, 26/11 মুম্বাই হানা হোক, তার পরবর্তী সময়ের পাঠানকোটে বিমান ঘাঁটিতে হাঙ্গামা হোক, হামলা, এই সমস্ত ক্ষেত্রেই নির্দিষ্ট ভারতের সরকারের পক্ষ থেকে কিছু তথ্য পাকিস্তানকে দেওয়া হয়েছে। পাকিস্তান এই তথ্যগুলো একমাত্র পাঠানকোটের ঘটনাটাতে একটা যৌথ তদন্ত হয়েছিল, কিছুটা হলো, তার অগ্রগতি বিশেষ কিছু ঘটেনি। শেষ পর্যন্ত কেন জানি না সেই তদন্তটি বন্ধ হয়ে যায়, পাকিস্তান পিছিয়ে যায় কোনো কারণে। তখন পাকিস্তানে অন্য ধরনের সরকার ছিল। এখন আর এক ধরনের সরকার, যে সরকার অবশ্য যদিও সে একই রকম নির্বাচিত নয়, কিন্তু আশা করি নির্বাচন যখন হবে তখন নির্বাচিত সরকার হবে। কিন্তু মোদ্দা কথা যেটা, সেটা হচ্ছে যে যেটা আপনি প্রশ্ন করলেন, যে ধারাবাহিকতা সূত্র ধরে এবং বোঝাই যায় যে এটা বিশেষ করে এই ধরনের জঙ্গিরা তারা পাকিস্তানে আশ্রিত হয়ে থাকে। এবং ভারত সরকারের কাছে নির্দিষ্ট কিছু তথ্য আছে যে কিছুদিন আগে, যেটাকে আমরা পাকিস্তান অধিকৃত কাশ্মীর বলি, সেখানে এই ধরনের জঙ্গি সংগঠনগুলোর একটা বৈঠক হয়েছিল এবং যে বৈঠকে কারা কারা উপস্থিত ছিলেন তারও অনেকটা নির্দিষ্ট তথ্য ভারত সরকারের কাছে আছে। দ্বিতীয় আরেকটি কারণ হয়, সেটা হচ্ছে যে অতীতের ইতিহাস থেকে দেখা যায় যখন আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ভারত সফর করেছিলেন, সেই সময় শিখ সম্প্রদায়ের মানুষের উপরে হামলা করা হয়েছিল, মানে হত্যা করা হয়। এই সময় ঘটছে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ভান্স, তিনি সফর করছিলেন। আসলে তারা চায় এই কাশ্মীরের বিষয়টার একটা আন্তর্জাতিকরণ করা, অর্থাৎ যাতে আন্তর্জাতিক দুনিয়া মনে করে যে কাশ্মীরের সমস্যার কোনো সমাধান হয়নি এবং এই সমাধান হওয়ার জন্য বিশ্বের আন্তর্জাতিক অন্যান্য স্তর বা রাষ্ট্রগুলোর একটা ভূমিকা আছে, সেটি নজরে আনার জন্য তারা এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে। কয়েক লাখ সেনা গোটা কাশ্মীর জুড়ে আছে, কিন্তু পহেলগাঁওতে ওরকম কয়েক লক্ষ সেনা আছে এরকম ঠিক ঘটনা। পাঠানকোট তো বিমান ঘাঁটি ছিল, তো বিমান ঘাঁটির মধ্যে ঢুকে কি করে করবে, তাই না? শ্রীনগরের যে সেনাবাহিনীর সদর দপ্তর, সেখানে ঢুকে হামলা হয়েছে। সুতরাং নিরাপত্তার বেষ্টনী থাকলেই যে সবসময় সেটাকে রোখা যায় তা হয়তো নয়, কিন্তু এটা ঘটনা, প্রশ্নটা সঠিক।
যে আমাদের ধরুন যে সর্বদলীয় বৈঠক হয়েছিল সেখানে প্রশ্ন উঠেছিল নিরাপত্তা, এবং ভারত সরকারের প্রথম দিক থেকে তারা কিন্তু এই ব্যাপারটা এই প্রথম একটু স্বীকারও করেছিলেন যে একটা নিরাপত্তার কোথাও একটা গাফিলতি ঘটে গিয়েছে, সেটাও তদন্তের সাপেক্ষ বিষয়। ফলে এই বিষয়গুলো আরো ভবিষ্যতে নিশ্চয়ই আরো বেশি জানা যাবে। আর দেখুন কোনো একজন ব্যক্তি কি বলছেন সেটা তো তারটাকেই তো আমি ধ্রুব সত্য বলে ধরতে পারছি না, কিন্তু আমি জানি না, কারণ এই গোটা বিষয়টাই তদন্ত সাপেক্ষ। তিনি যেটা বলছেন গোটাটাই সত্য, আর বাকি ভারত সরকার যেটা রাষ্ট্র যেটা বলছে সেটা অসত্য, এটা তো ভারতীয় হিসেবে আমার পক্ষে মানা একটু অসুবিধা আছে। আমি ওই ব্যক্তিকে আমি জানি না, খুব ভালো করে চিনি না, বলতেও পারবো না, তার পরিচয় জানি না। ফলে এরকম কোন একটা ভিডিও নানাবিধ এরকম প্রচার হয়ে থাকে, এরকম আসে, তো বাংলাদেশের ঘটনার সময় নানাবিধ ভিডিও, সেগুলো তো সবসময় বিশ্বাসযোগ্য নয়। এখন আমি জানি না এটা তাকে আমি কিভাবে, সেই তার বক্তব্যকে ধরুন যদি ভারতের রাষ্ট্র যদি মনে করেন যে হ্যাঁ তিনি সঠিক করেছেন এবং সেটা তদন্ত হওয়া দরকার, তাহলে নিশ্চয়ই বিষয়ে মন্তব্য করতে আমি পারবো। আমি এখন এই বিষয়টা নিয়ে মন্তব্য করতে পারবো না, মানে আমি সেটা জানিও না, দেখিও নি। ভিডিওটা আপনি দেখেননি? আমি দেখি, আর দেখলেও আমি কে কি বলছেন কোন ব্যক্তি ব্যক্তি কোন একজন, সেটা খুব গুরুত্বপূর্ণ নয় যতক্ষণ না ভারতবর্ষের রাষ্ট্র যখন তার একটা প্রতিক্রিয়া জানাচ্ছে, রাষ্ট্র ব্যবস্থা সেটা তো নানাবিধ এজেন্সির সমন্বিত একটা রিপোর্টের ভিত্তিতেই তো ব্যবস্থা নিচ্ছে না। আমাদের প্রথম যেটা কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক বৈঠক হলো, যেখানে সিনিয়র মন্ত্রীরা ছাড়াও যেখানে আমাদের প্রতিরক্ষা বাহিনীর ৩ প্রধান থাকেন, পররাষ্ট্র মন্ত্রী থাকেন, পররাষ্ট্র সচিব ছিলেন, তারপরে তিনি যে প্রেস ব্রিফিং করেছেন, তো সবটাই একটা বানানো ঘটনার ভিত্তিতে প্রশ্ন করেছেন। এইটা তো আমার কাছে একটু অদ্ভুত লাগছে।